ছাত্র বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর কাব্য কবিতা এই বিষয়ে আলোচনা করবার জন্য। তো এসো ছাত্র বন্ধুরা, আজকে তোমাদের কোন পাঠ্য বিষয়ে আমরা আলোচনা করতে পারি দেখে নেওয়া যায়। তোমাদের দ্বাদশ শ্রেণীতে রূপনারায়ণের কুলে বলে একটি কবিতা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত আছে। তাহলে চলো আমরা আজকে রূপনারায়ণের কুলে কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে এবং এর অভ্যন্তরীণ অর্থ সম্পর্কে আলোচনা করি। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রূপনারায়ণের কুলে কবিতাটি কে রচনা করেছেন। হ্যাঁ, রূপনারায়ণের কুলে কবিতাটির রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা কম বেশি সকলেই একদম ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে এসেছ। বাংলা সাহিত্যের একদম স্বর্ণ সিংহাসনে অবস্থান করছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের হস্তস্পর্শ পড়েনি। সাহিত্যের নানা দিকে তিনি বিচরণ করেছেন এবং অনায়াস ভঙ্গিতে তার সেই বিচরণ। তো এসো আমাদের আজকের পাঠ্যসূচির রূপনারায়ণের কুলে কবিতাটির স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরের অল্প বিস্তর পরিচিতি আমরা জেনে নিই। কারণ সাহিত্যের যে কোনো আলোচনার ক্ষেত্রেই তার রচয়িতাকে অল্প বিস্তর আলোচ্য বিষয়ের মধ্যে রাখা উচিত। তো সেদিক থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অল্প কিছু তথ্য আলোচনা করে নিই। আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল কোথায়? কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 1861 খ্রিস্টাব্দের 7ই মে, সময়টা 1861 খ্রিস্টাব্দের 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোয় ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দ অর্থাৎ বাংলায় 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। 25শে বৈশাখ সময়টা আমরা সকলেই কিন্তু রবীন্দ্র জন্মোৎসব, জন্মদিন হিসেবে আমরা পালন করি। আমরা জানি 25শে বৈশাখ দিনটি আমাদের কাছে খুবই পরিচিত। তাহলে 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। এই রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যে যিনি পরিচিত নাম। বাল্য শিক্ষাটা কেমন ছিল? শৈশব শিক্ষা, স্কুল শিক্ষা তিনি কিন্তু গ্রহণ করতে পারেননি তেমনভাবে। কারণ ওই 10টা 4টের বাধা ধরা গণ্ডি, বাধা ধরা সময় আর 4 দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ সেই স্কুল শিক্ষা তিনি কিন্তু পছন্দ করেননি। স্কুলে তিনি অবশ্যই ভর্তি হয়েছিলেন, একটি নয় একাধিক বিদ্যালয়ে তিনি পাঠ গ্রহণের সুযোগ পেয়েছিলেন। যেমন ক্যালকাটা ট্রেনিং একাডেমি। তার বাল্য শিক্ষার, স্কুল শিক্ষার প্রথম স্কুলটির নাম আমরা যেটা জানি ক্যালকাটা ট্রেনিং একাডেমি।
এরপর নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল, এইভাবে বেশ কয়েকটি স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল। কিন্তু কোথাওই সেই স্কুল শিক্ষার গণ্ডি তিনি অতিক্রম করেননি। তাহলে তার শিক্ষা কি ছিল না? অবশ্যই ছিল। এবং তাকে শিক্ষা গ্রহণ করানোর জন্য, শিক্ষা দেবার জন্য তার বিদ্যালয়ে মাস্টারমশাইদের বা শিক্ষক মহাশয়দের রাখা হয়েছিল। বিদ্যালয়ে তিনি পাঠ গ্রহণ করেছেন। সেখানে সাহিত্য চর্চা, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য, ব্যাকরণ চর্চা, বিজ্ঞান চর্চা, এই চর্চা দেবার জন্য, এই চর্চা করার জন্য, অর্থাৎ শিক্ষা দেবার জন্য বিভিন্ন সময় মাস্টারমশাইরা আসতেন। বাড়িতেই তিনি সুশিক্ষিত হয়েছিলেন। তো এই রকম তার বাল্য শিক্ষার ব্যবস্থা ছিল। ঠাকুরবাড়ি একটি সংস্কৃতি সম্পন্ন পরিবার, ঠাকুর পরিবার, যার ফলে একদম ছেলেবেলা থেকেই তিনি কিন্তু ওই সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে একটু একটু করে বড় হয়েছেন এবং নিজেকে বিকশিত করার সুযোগ পেয়েছিলেন। শিক্ষা দীক্ষায় ঠাকুর পরিবার কিন্তু বিখ্যাত ছিল। সাহিত্য চর্চা তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, নাম শুনেছ নিশ্চয়, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী বউ ঠাকুরানী রবীন্দ্রনাথ ঠাকুরের কাদম্বরী দেবী। এরা ছিল রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার অনুপ্রেরণাদাতা। নানাভাবে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করেছেন। আর নিজের মনের ভেতরে সেই তাগিদ তো ছিলই রবীন্দ্রনাথ ঠাকুরের। মনের আগুন না থাকলে একজন মানুষ এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন না। তো যাই হোক, আমরা দেখতে পাই 12-13 বছর বয়স থেকেই কিন্তু তার লেখার সূত্রপাত হয় এবং দেখতে 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 সেটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার লেখালেখি চলে। অর্থাৎ তিনি 80 বছর বয়সে মারা গেছেন। তাহলে প্রথম ওই 12-13 বছর বাদ দিলে 80 বছরের দীর্ঘ জীবনব্যাপী, অর্থাৎ প্রায় 67 বছর লেখালেখির কাজ তিনি করে গেছেন। এই দীর্ঘ জীবনে তিনি বহু লেখা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তো আমরা তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করতে পারবো না। আমরা তার কাব্যের দিকটি, কবিতার দিকটি আজকে আমরা আলোচনা করব। তাও শুধু আমাদের ক্লাসের প্রয়োজনে যতটুকু দরকার, রূপনারায়ণের কুলে কবিতাটির বিষয়বস্তু বুঝে নেবার জন্য যতটুকু দরকার। তো এই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হতে থাকা রবীন্দ্রনাথের ছাপার অক্ষরে প্রকাশিত প্রথম কবিতা মাত্র 13 বছর বয়সে প্রকাশিত হয় হিন্দু মেলার উপহার। কি বললাম? হিন্দু মেলার উপহার। 1281 বঙ্গাব্দে কবিতাটি প্রকাশিত হয় ছাপার অক্ষরে। অবাক হয়ে যাবে, 18 বছর বয়সের মধ্যেই, তার বয়স যখন 18 বছর, এই বয়সের মধ্যেই তিনি কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করে ফেলেছেন। যেমন বনফুল, কবি কাহিনী, ভানুসিংহ ঠাকুরের পদাবলী, নাম শুনে থাকবে, ব্রজবুলি ভাষা, বিদ্যাপতির সৃষ্টি, বৈষ্ণব পদাবলীতে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায়
ভানু সিংহ ঠাকুরের পদাবলী লিখে ফেললেন। শৈশব সঙ্গীত, এই কাব্যগুলো কিন্তু 18 বছর বয়সের মধ্যেই লিখে ফেলেন। যদিও রবীন্দ্রনাথ বলেছেন এগুলো আমার কাঁচা হাতের লেখা, অবশ্যই প্রথম দিকের লেখা, কাজে সেই পরিপক্কতার অভাব থাকতেই পারে, কিন্তু তাও আমাদের স্মরণযোগ্য। 18 বছর বয়সের মধ্যে তিনি এই কাব্যগুলো রচনা করলেন। 1883 সাল যশোরের বেণীমাধব রায়চৌধুরী পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন রবীন্দ্রনাথ ঠাকুর পরিবার। বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সাথে রবীন্দ্রনাথের বিবাহ হয়। এই ভবতারিণী দেবী ঠাকুর পরিবারে এসে তার নাম রাখা হয় মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী। এরপর রবীন্দ্রনাথ তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছোট পুত্রটির হাতে সংসারের দায় দায়িত্বের ভার অনেকাংশে সমর্পণ করেন, অর্থাৎ জমিদারি দেখাশোনার দায়িত্ব পড়ে রবীন্দ্রনাথের কাঁধে। এবং সেই উপলক্ষে পাতিসর, শিলাইদহ, শাজাদপুর প্রভৃতি বিভিন্ন অঞ্চলে তাকে ঘুরে বেড়াতে হয়। বহু মানুষের সংস্পর্শে তিনি আসেন, গ্রামীণ জীবনের সংস্পর্শে তিনি আসেন। এই যে দেখা, শোনা, প্রকৃতিকে দেখা, মানুষকে দেখা, তাদের সংস্পর্শে আসা, এইগুলি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যিক চেতনাকে সমৃদ্ধ করেছে। জমিদারি দেখাশোনার সঙ্গে সঙ্গে তার কাব্যচর্চা বহুগুণে বৃদ্ধি পায় এবং তার কাব্যে এই মানুষের সঙ্গে পরিচয়ের সূত্র, প্রকৃতির সঙ্গে পরিচয়ের সূত্র কাব্যকে প্রভাবিত করে। রবীন্দ্রনাথ বহু কাব্য কবিতা রচনা করেন, 2000-এর উপরে গান তিনি রচনা করেন। সেই গানগুলিও বিভিন্ন কাব্যের অন্তর্গত আমরা জানি। তার প্রথম কাব্যগ্রন্থ, এর আগে বলেছিলাম তার প্রথম কবিতা হিন্দু মেলার উপহার, কিন্তু প্রথম কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হলো তার নাম হচ্ছে কবি কাহিনী। 1878 খ্রিস্টাব্দে 1878 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তাহলে বয়স কত সেই সময়? প্রায় 17 বছর। 17 বছর বয়সে, আমি আগেই বলেছি 17 থেকে 18 বছর বয়সের মধ্যে অনেকগুলো কাব্যগ্রন্থ তিনি লিখে ফেলেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1878 খ্রিস্টাব্দে, কবি কাহিনী। যদিও রবীন্দ্রনাথ নিজে বলেন যে তার প্রথম দিকের কাব্যগুলো সেগুলো কাঁচা হাতের লেখা, অর্থাৎ তিনি নিজে সেগুলোকে স্বীকৃতি দিতে চাননি। কিন্তু আমরা জানি বাংলা সাহিত্য জগতে সেই কাঁচা হাতের লেখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। একে একে বহু কবিতা কাব্য তিনি রচনা করেন। সন্ধ্যা সঙ্গীত, বনফুল, ভগ্ন হৃদয়, ভানু সিংহ ঠাকুরের পদাবলী, এই পথ ধরে ধরে তিনি উপস্থিত হন প্রভাত সঙ্গীত, ছবি ও গান, করি ও কোমল। এবার চলে আসলেন মানসী সোনার তরী যুগে। মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, খনিকা, কণিকা, খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি। আস্তে 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 তার লেখা অনেক বেশি পরিশীলিত, অনেক বেশি বাস্তবধর্মী হয়ে উঠতে থাকে। নৈবেদ্য, স্মরণ,
বলাকা, পুনশ্চ, পত্রপুট, সেজুতি, পলাতকা, কত বলবো। অনেক কাব্য তিনি রচনা করেন। ৮০ বছর বয়সেও, ৭৮ থেকে ৮০ বছর বয়সের মধ্যেও সানাই, রোগশয্যা, আরোগ্য, এই কাব্যগুলো তিনি রচনা করে যাচ্ছেন। মৃত্যুর কয়েকদিন আগেও পর্যন্ত তিনি লিখছেন আরোগ্য কাব্যের কবিতা, শেষ লেখা, এই কাব্যের কবিতাগুলি। অবশ্য শেষ লেখা কাব্যটি প্রকাশিত হয় রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক কয়েকদিন পরে, মাসখানেক বা মাস দুয়েকের পরে শেষ লেখা কাব্যটি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যটি প্রকাশিত হয়। তো এই তো গেল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য বিস্তৃতি। একাধিক কাব্য তিনি একের পর এক রচনা করে গেছেন। কিন্তু বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কি কাব্যই রচনা করেছেন তা কিন্তু নয়। বাংলা সাহিত্যের ছোট গল্প, নাটক, প্রবন্ধ, কোন দিকটি নেই সমালোচনামূলক সাহিত্য, কোন দিকটি নেই যে দিকে রবীন্দ্রনাথের হস্তস্পর্শ পড়েনি। কিন্তু আজকে তো আমরা সেই দিকটা আলোচনা করব না, আমরা কাব্যের দিকটিতেই বিষয়বস্তু করেছি। এই কাব্যের সঙ্গে সঙ্গে তিনি নাট্যকাব্য রচনা করছেন। কর্ণকুন্তী সংবাদ, গান্ধারীর আবেদন, এগুলি নাট্যকাব্য। আবার একই সঙ্গে শ্যামা, চিত্রাঙ্গদা, মায়ার খেলা, এই কাব্যনাট্যগুলো তিনি রচনা করছেন এবং সেগুলোর অনেকগুলোই ঠাকুর পরিবারের বিভিন্ন স্থানে অভিনীতও হচ্ছে, তিনি নিজেও অভিনয় করছেন। শান্তিনিকেতনে অভিনয়ের ব্যবস্থা ছিল। শুধু সাহিত্যিক নন, তিনি একজন মানুষ। রবীন্দ্রনাথ বড় মনের মানুষ এবং স্বাদেশিক চেতনায় উদ্বুদ্ধ মানুষ ছিলেন। 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ ঘোষণা করেন, সেই সময় নানা জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছে। রবীন্দ্রনাথ কিন্তু তাতে যোগদান করছেন এবং বঙ্গভঙ্গ বিরোধিতা করে, বিরোধী আন্দোলনে যোগদান করে তিনি কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করলেন। হিন্দু এবং মুসলমান এক হোক, হিন্দু এবং মুসলমান ভাই ভাই। তাই নিজে মুসলিম ভাইদের হাতে গঙ্গা স্নান করে এসে রাখি পরিয়ে দিলেন, রাখি বন্ধন উৎসব। তিনি লিখলেন, বাংলার মাটি, বাংলার বায়ু, বাংলার জল, এই কবিতা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, এই যে কবিতা, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাঙালি সন্তানেরা এক, রাখি বন্ধন উৎসবে উদ্বুদ্ধ করলেন সকলকে হিন্দু মুসলমানের সম্প্রীতির আবহ তৈরি করবার জন্য। বিশ্ব মানব রবীন্দ্রনাথ। তাই যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে ফ্যাসিবাদী আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে, মানে ফ্যাসিস্ট সরকার, মুসোলিনি, ইটালির মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী যখন অত্যাচার করছে নির্মমভাবে, জার্মানিতে নাৎসি বাহিনী নির্মমভাবে অত্যাচার করছে, জনগণকে অদলিপ্ত করছে, পেষণ করছে, সেই সময় রবীন্দ্রনাথ কিন্তু প্রতিবাদ করলেন। তিনি আফ্রিকা কবিতাটি লিখেছিলেন ফ্যাসিবাদী আন্দোলনের, ফ্যাসিস্ট আক্রমণের প্রতিবাদ রূপে আফ্রিকা কবিতাটি।
নিভৃত সেই আদিম যুগে সেই কবিতা। তো ভারতের স্বাধীনতা সংগ্রামে বললাম লর্ড কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন, রাখি বন্ধন উৎসব পালন করেন, প্রবর্তন করেন। 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ। 1913 সালে সাহিত্যের অমর সৃষ্টি বা শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ। সং অফারিংস এই সাহিত্যটির জন্য, গ্রন্থটির জন্য। বাংলায় আমরা যাকে বলি গীতাঞ্জলি, এই কাব্যের জন্য। তবে বাংলার গীতাঞ্জলি বলে যে কাব্যটি আছে সেটি কিন্তু নয়। সং অফারিংস রবীন্দ্রনাথের একটি সংকলন গ্রন্থ, বিভিন্ন কাব্যের বিভিন্ন কবিতা, তার মধ্যে তিনি নিজের হাতে ইংরেজিতে ট্রান্সলেট করে, অনুবাদ করে কাব্যটি সং অফারিংস কাব্যটি রচনা করেন, গ্রন্থটি রচনা করেন। সেটাই কিন্তু বিশ্ব সাহিত্যের অমর সৃষ্টি হয়ে গেল, নোবেল পুরস্কার লাভ করলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে নির্মমভাবে সত্যাগ্রহী আন্দোলনকারীদের উপরে ইংরেজ সরকার গুলি চালায়। প্রায় 1000-এর ওপর নিরস্ত্র সাধারণ মানুষ তারা কিন্তু প্রাণ হারালেন। নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন রবীন্দ্রনাথ এবং ব্রিটিশের দেওয়া নাইট উপাধি তিনি বর্জন করলেন, তিনি ত্যাগ করলেন। তিনি বললেন, ইংরেজের দেওয়া উপহার আমার কাছে আজকে কাটার মুকুটের মতো লাগছে, এ উপহার আমায় নাহি সাজে, একে পড়তে গেলেও আমার কষ্ট হচ্ছে। তিনি নাইট উপাধি ত্যাগ করলেন। এমনই স্বাদেশিক চেতনায় সমৃদ্ধ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট্টভাবে, খুব সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করলাম তার কাব্য রচনার প্রেক্ষাপট বা তার জীবনকাল সম্পর্কে, লেখক পরিচিতি সম্পর্কে আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরে আমরা প্রবেশ করব সরাসরি আমাদের পাঠের মধ্যে, অর্থাৎ রূপনারায়ণের কুলে কাব্যটির, কবিতাটির বিষয়বস্তুর মধ্যে আমরা প্রবেশ করব। তাহলে আজকে আমরা আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি। 1861 খ্রিস্টাব্দ থেকে 1941 খ্রিস্টাব্দ, অর্থাৎ 80 বছর জীবৎকালের মধ্যে তিনি একাধিক কাব্য কবিতা রচনা করেন, সঙ্গীত রচনা করেন। সেই বিষয়ে তোমাদের অল্প বিস্তর পাঠদান করলাম আমি আজকে। 1941 সালের 7 আগস্ট 1248 বঙ্গাব্দের 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ ঘটে। তার কর্মজীবনের এই দিকটি আজকে আমরা আলোচনা করলাম, কবি পরিচিতিটি আলোচনা করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা সরাসরি পাঠ্যসূচির মধ্যে ঢুকে যাব। আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।